ধানমন্ডি 32-এ তো সবগুলো বুলডোজার গিয়েছিল বিএনপির নেতাকর্মীদের, এই বিষয়ে কি বলবেন? সব কোনটা বিএনপির নেতা কর্মী? ইশাক, আমি নাম ধরে বলছি, ইশাক সাহেব পাঠিয়েছে বুলডোজার। ইশাক আহমেদ সবগুলো বিএনপির বুলডোজার যায়নি। হ্যাঁ, ওখানে সিটি কর্পোরেশনের প্রশাসককে সিটি কর্পোরেশনের বুলডোজার বাইর করার ক্ষমতা ইশাকের কেন? না সিটি কর্পোরেশন না, মানে প্রাইভেট বুলডোজার গিয়েছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, অন ইয়ারে বলছি ইশাক সাহেব বুলডোজার পাঠিয়েছে। আমরাও তো দেখেছি যে, আমার কথা শুনেন, এখানে এটা কি আপনি অন করেন? কোনটা এই যে বুলডোজার পাঠানো এবং সারা বাংলাদেশ এনসিপি পাঠায়নি, এনসিপি পাঠায়নি, মানে অনেকে গিয়েছে। হ্যাঁ, এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি। আমি তো বললাম, লাইভে এসে বলেনি 32 নম্বরের প্রত্যেকটা ইট আমি তো খুলে নিতে হবে, এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা মেনে নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি আরেকজন? আপনি বিএনপি পজিশনটাকে কিভাবে দেখেন? কোনটা বিএনপি ভুল করেছে? আপনি এনসিপি তো নয়া বন্দোবস্তের কথা বলেছেন। দুইটাই বলেন। আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। এই স্বপ্ন দেখিয়ে তো আপনি ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মতো 71 এনসিপির সমালোচনা আমি নিচ্ছি। আমি তো সেটাই বলছি। আপনি বিএনপি সবারটা বলেন। লিডার অফ বিএনপি আমি বলছি বিএনপি খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে। আপনি তো মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আপনি কেন জামাতের সাথে জোট করবেন? আপনি নিজস্ব ক্ষমতার বলে দাঁড়াননি কেন? জনগণ তো আপনাদের ডাকে কোটি কোটি, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি রাস্তায় নেমেছিল, বুক পেতে দিয়েছিল গুলি নেওয়ার জন্য, গুলি নিয়েছে, আপনাদের উপরে বিশ্বাস করেছে। আপনারা তো বিশ্বাস ভঙ্গ করে জামাতের সাথে ওই জামাতের লুঙ্গির নিচে ঢুকে গেলেন। ভাই এখন তো এনসিপি খুঁজে পাচ্ছি না, এখন তো জামাত জোট বলে, এনসিপি বলে না। ভাই এনসিপি নিয়ে তো আমাদের স্বপ্ন ছিল, আমিও এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক, মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা মানুষের কথা বলুক, এটি আমিও চেয়েছিলাম। আমার মনে হয় আমার মতো সবাই চেয়েছিল। কিন্তু আপনি নতুনের স্বপ্ন দেখিয়ে আপনি তো দেখিয়েছেন কলা খাওয়ালেন মূলা। এটা তো প্রতারণা ভাই, এটা তো করতে পারেন না। বিএনপিকে আমরা না বলবো কেন? কি করে না বলবো? বিএনপি আওয়ামী লীগকে আমরা না বলবো কেন? আপনি তাদের চেয়ে ভালো হতে পেরেছেন। আপনি তো জন্মেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছেন, আপনি জন্মসূত্রেই তো খারাপ হয়ে গেছেন। তারা তো একটা সাস্টেন টাইমের পরে গিয়ে নষ্ট হয়েছে, আগে তো তারা দাঁড়িয়েছে, আপনি তো উঠে দাঁড়াবার আগেই নষ্ট পথে হেঁটে গেছেন সেই জায়গাটি। সুতরাং মব করে নিষিদ্ধ না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গেলেই বেটার হতো আমার মনে হয়। এখানে ওই যমুনা ঘেরাও করে কাউকে নিষিদ্ধ করতে বাধ্য করা, কাউকে পদত্যাগ করতে বাধ্য করা, এটা ছিল। শোনেন, ফ্যাসিজমের সংজ্ঞা কি? আপনি হাসিনা তো ফ্যাসিস্ট না, ফ্যাসিজম একটা ধারণা, এই ধারণার মধ্যে হাসিনা ঢুকে গিয়েছিল। আপনারা এনসিপিও তো একটা ফ্যাসিজম, ওই ধারণার মধ্যে ঢুকে গেছেন। আপনার কথা মানতে বাধ্য করেছেন উপদেষ্টাদেরকে, আপনার কথা আপনারা কোর্টে মব করেননি, কোর্টেও তো আদালতকে প্রেশার দিয়ে আপনারা রায় বদল করেননি। নির্বাচন কমিশনের ঘাড়ের উপরে পা রেখে শাপলাকলি নেননি, শাপলা ছাড়া যাবেন না, শাপলা ছাড়া যাবেনই না। আপনারা যদি ডেমোক্রেটিক হন, আপনারা যদি লিবারেল হন, আপনারা যদি নতুন হন, আরে ভাই আপনারা মূলা মার্কা নিতেন, যেটা দেয় সেটা নিয়ে জনপ্রিয় হতেন। প্রতীক ধরে রিজিপ্লেস কেন দেখাইলেন? তার মানে আপনারা তো 5 আগস্টের পর, 5 আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আমরা আরেকটা ফ্যাসিস্ট রিজিমে ঢুকেছি উইদাউট হাসিনা, একটা লেট ফ্যাসিজমে ঢুকে গেছি। কারণ কি জানেন, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কিন্তু নির্ভয়ে কথা বলতে পারছি না, আমি ভয় পাচ্ছি। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া হয়, আমি গণমাধ্যম কর্মী, কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এবং রেডিও ক্যাপিটালে হামলা হয়েছে, মব করা হয়েছে। আমার প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছে, ওখানে এনসিপি নেতাকর্মীরা গিয়ে উদ্ধার করেছে, উদ্ধার করেছে। শাহবাগ থেকে অবস্থান নিয়ে তারা ঘোষণা দিয়েছে, চলেন চলেন ভেঙে দাও। তাহলে তাদের বিরুদ্ধে আপনাদের নৈতিক অবস্থান কি? আমাদের নৈতিক অবস্থান একেবারে লিখিত স্টেটমেন্ট আছে, লিখিত স্টেটমেন্ট। আমরা তো সেখানে গিয়েছি, আমাদের আহ্বায়ক সেখানে গিয়েছে, বিএনপি সেখানে কে গিয়েছে? আমি বিএনপি যাবে কেন? বিএনপি কি মব করেছে? এটা রাষ্ট্রের কাজ। সাইদ খান, আমি রাষ্ট্র জানে না, রাষ্ট্র তো বিএনপির হাতে। কালের কণ্ঠ আমাদের সবাইকে সমান সময় দিতে হবে। রাষ্ট্র তো বিএনপি চালায়। এগুলোতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে শুধুমাত্র এই জায়গা না, সকল গণমাধ্যমে প্রেসার ক্রিয়েট করা, প্রত্যেকটা জায়গায় তো যারা গিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোথায় বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? কোথায়? এই যে ডেইলি স্টার বললাম, ডেইলি স্টার রিপোর্ট আছে। হাসনাত আব্দুল্লাহকে তো সময় টেলিভিশনে হুমকি দেওয়ার অপরাধে তিনি ক্ষমাও চেয়েছেন। আর সময় টেলিভিশনে গিয়ে ভাঙচুর করছে যুবদল নেতা কে? 5 আগস্টে তাইলে মব হয়েছে, 5 আগস্টে মব হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থান তাহলে মব? আপনি তো বললেন। কেন আমি বলবো? আপনি তো বললেন। কেন আমি বলবো? কাউকে জোর করে হাসিনাকে জোর করে পদত্যাগ করানো কি ভুল হয়েছে? সাইদ খান, আমি তো সেটা বলছি না, আপনার বক্তব্য তো সেটা বোঝা যায় যে সেটা বললেন। 5 আগস্ট তো অনেক ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে 5 আগস্ট পর্যন্ত, সেটি তো অভ্যুত্থানের পার্ট, সেটি তো অভ্যুত্থানের পার্ট। কিন্তু 5 তারিখের পরে আপনার এনসিপি, তখন তো এনসিপি জন্ম নেয়নি, তখন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে মব হয়নি। বলেন না, আমি তো বললাম যে মব হয়নি, আমি তো বললাম প্রশ্ন ছিল, একটা বলেন কেন? জনাব সাইদ খান, প্রবাসী সবাই খারাপ,
তাই বলে শুধু সমালোচনা করবে এনসিপি না, এনসিপি সমালোচনা তো অবশ্যই সবাই করবে। বাকিদেরটা করবেন না। আপনি তো নতুন বন্দোবস্ত দিবেন রে ভাই, আপনি বলেছিলেন। বিএনপি কি বলছে নাকি যে আমি তো বিএনপি কে না বলতে চাই, চাঁদাবাজি করব? এটা বলছে বিএনপি। আমি বিএনপি চাঁদাবাজ, আমি বিএনপি কে না বলতে চাই। এটা কি বিএনপি আপনাকে বলছে? হা বলবো, আপনি হা বলার সুযোগ রাখছেন। না, আপনি আমার- 71 আমার কথা হচ্ছে আমি তো আপনার যুদ্ধ সমালোচনা অপরাধীদের নিচ্ছি। সাথে আপোষ করে ফেললেন, আপনাকে ভালোবাসার সুযোগ দিলেন কই? আপনাকে জনাব সাইদ ভালোবাসার খান, সুযোগ আপনার দিলেন কাছে কই? আমার একটা প্রশ্ন আপনি ছিল, যে প্রশ্ন প্রবাসী করেছেন, পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালটে আপনি দেখেন পোস্টাল ব্যালটটি যেভাবে দেওয়া হয়েছে, এখানে 1 নম্বরে একেবারে উপরে রাখা হয়েছে দাঁড়িপাল্লাকে, এবং এই মুহূর্তে যদি 2-3টে রাজনৈতিক দল, শাপলা কলিকে দেওয়া হয়েছে ব্যাক পেজে, ব্যাক পেজের টপে রাখা হয়েছে হাত পাখাকে, হ্যাঁ, এবং নিচের দিকে একেবারে শেষ দিকে রাখা হয়েছে শাপলা কলিকে। যখন এভাবে ব্যালটটি ভাঁজ দেওয়া হয়েছে তখন ধানের শীষের গোড়া পড়েছে নিচে, ভাঁজের নিচে ধান পড়েছে উপরে। এই ব্যালটটি অনেক হার্ড পেপার, প্রবাসীরা ভোট দিয়ে যখন দিবে তখন ধান উপরে গোড়া নিচে, তো ভোট দিলে তো ওটি ভেঙে যাবে, এই ভোট তো বাতিল হবে। আমার কাছে মনে হয় এটিও একটি মানে কনস্পিরেসির পার্ট। হ্যাঁ, না হয় আপনি লটারি পদ্ধতিতে করতেন, আপনি তো এটা এখানেও এক ধরনের বৈষম্য করেছেন। বৈষম্য মুক্ত বাংলাদেশে নয় বৈষম্য, এটা মেটিকুলাস বৈষম্য মনে হচ্ছে আমার কাছে। এবং আমি মনে করি নির্বাচন কমিশনে এবং প্রবাসীরা কিন্তু অ্যাম্বাসিতে অভিযোগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু নির্বাচন কমিশনকে অবহিত করেছে, তারা বলেছে অ্যালফাবেটিক্যালি দিয়েছে। অ্যালফাবেটিক্যালি দিতে আপনারা কে বলেছে? আপনি একটি বড় রাজনৈতিক, আপনি নামকে আসতে হাতছড়ি না পানছড়ি সেগুলোকে রাখলেন সুবিধাজনক জায়গায়, প্রতিষ্ঠিত একটি দলের একটি প্রতীককে আপনি ভাঁজের উপরে রাখলেন, এবং সেই ভাঁজ 2-3 বার খুললে প্রতীক শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তখন আপনি ভোট কাউন্ট করতে পারবেন। হ্যাঁ, হয়তো এগুলো সমস্যা হবে না, কিন্তু যেহেতু প্রশ্ন উঠেছে আমি মনে সাইদ করি খান, ধন্যবাদ নির্বাচন আপনাকে। আমি কমিশনের তো তারেক রহমান তার কাছে যেতেই চাই আসলে। এটিকে আমলে নেওয়া উচিত। হ্যাঁ, জি। সাইদ খান অনেকগুলো প্রশ্নের দিয়েছেন যে ফেসিবাদ তাড়িয়ে আবার নব্য ফেসিবাদের দিকে আমরা ঝুঁকছি কিনা, আপনি কি মনে করেন? না, আমি নব্য ফ্যাসিবাদে ঝুঁকছি বলি নাই, আমি বলেছি 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে এক ফ্যাসিস্ট, 6 আগস্ট 8 আগস্টের পরে আমরা আরেক ধরনের ফ্যাসিজম পেয়েছি, যেটা উইদাউট হাসিনা একটা আপনি কি তাই মনে করেন? ফ্যাসিজম, এবং জনাব সেই তারেক ফ্যাসিজম হচ্ছে এই এনসিপি ওয়ালারা করেছে, মব করেছে। জনাব তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। গণ অভ্যুত্থান আমাদের 5 আগস্ট মানে হয়ে গেলেও কেউ কেউ চেয়েছে যে এটা আনলিমিটেড চলুক। আনলিমিটেড চললে কি হয়, ব্যাংকের নিচে গিয়ে কিছু লোক মিছিল করবে, ব্যাংকের এমডি তাদের নেতাকে বলবে না 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 একটু ম্যানেজ করো তোমার ছেলেপেলেকে, আমি কিছু পাঠাচ্ছি, ঠিক আছে। তারপরে স্কুলের হেডমাস্টার, কলেজের হেডমাস্টার, প্রিন্সিপাল যাই মব করবে, সে নেতাকে ফোন দিয়ে বলবে যে এই তোমার ছেলেপেলেকে একটু সরায় নাও, আমি দেখতেছি তোমাদের বিষয়টা। এই পুরা সিস্টেমটা এইভাবে এই সময়টাতে গেছে। এবং একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছিল, তার বিরুদ্ধে মব করেছে, তাকে পদত্যাগ করতে হবে জোর করে। একজন মহিলা নারী শিক্ষক, সে বলতেছে আমি পদত্যাগ করবো না, তাকে হ্যাঁ তাকে টানা হেঁচড়া করেছে, ঠিক আছে। তো আমাদের এই গণ অভ্যুত্থানে ধরেন এখন যেটা হয় যে শিক্ষকরা, সরকারি কর্মকর্তারা, তারা পিছনে ডক্টর ইউনূসের ছবি রাখা, তারা এখানে চাকরি করতেছে, সেটাকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে। তাহলে এই সরকারি কর্মকর্তাকে ডক্টর ইউনূসের সার্ভেন্ট নাকি ওই পদের সার্ভেন্ট, কাকে সার্ভ করতেছে? ঠিক একইভাবে শেখ হাসিনার সময়ে যারা শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রাম করেছে, প্রজেক্ট করেছে, সেগুলোতে সরকারি কর্মকর্তারা ছিল, তাহলে কি সে আওয়ামী লীগের দোসর? আমি জাস্ট বলতেছি, এই গণ অভ্যুত্থানের পরে এই ছবিগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি মব করা হয়েছে, যে ও বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দেওয়া একটা ব্যানারের সামনে ছিল, সুতরাং সে আওয়ামী লীগের দোসর। কিন্তু ও যে সরকারি কর্মকর্তা, সরকারি সার্ভিস করার জন্য তাকে যেতে হচ্ছে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এবং এই ছবি থাকলে ও দোসরকে সরাইতে হবে। আমরা তো উপদেষ্টা আসিফ নজরুলের পিছনে শেখ মুজিবের ছবি দেখি, তো তাকে তো মবের মুখে ফেলানো হয় না, এটা হলো একটা বিষয় এখানে। এবং আরেকটা বিষয় হয়েছে যে এই মবগুলো যে সৃষ্টি করা হয়েছে না, দেখা যাচ্ছে যে যেই কলেজের হেডমাস্টারের বিরুদ্ধে এই বা প্রিন্সিপালের বিরুদ্ধে মবটা করা হচ্ছে, ওইখানে আরেকজন প্রিন্সিপাল হতে চায়, এই জন্য কিছু ছেলেপেলেকে টাকা দিচ্ছে, এবং এই ছোট লোকগুলো সেই টাকা পেয়ে এখানে গিয়ে আল্লাহ ফালাফি শুরু করছে যে তুমি আওয়ামী লীগের দোষ, তোমাকে এখান থেকে যাইতে হবে। বুঝতে পারছেন? এই পুরা সিস্টেমটা এরকম, এই ছোট লোকগুলো কারা? মানে যারা মব সৃষ্টি করেছে। এই একটা প্রিন্সিপাল তার দায়িত্ব পালন করতেছে, এখন সে দেখেন একটা গভর্নমেন্ট থাকা অবস্থায় গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মানুষের আকাঙ্ক্ষা বা সন্দেহ বা বাধ্য করা হয় অনেক সময়। এই গণ অভ্যুত্থানের মধ্যে প্রত্যেকটা অফিসারকে বাধ্য করা হয়েছে যে তোমরা এটা করো, তোমাদের টিম কোথায়, তোমাদের পক্ষ থেকে কেন মিটিং হয়নি, কেন সমর্থন জানানো হয়নি, ধরে এরকম করানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের দোষ না, তারা বাধ্য হয়ে সেখানে সরকারি দায়িত্বশীল জায়গা থেকে সেখানে করতে হয়েছে। কিন্তু এই সময়ে সেই নিপীড়নটা হয়েছে, এবং বারবার একই স্লোগান দেওয়া যে সচিবালয় এখন আওয়ামী লীগ দোষর মুক্ত হয়নি। ভাই, ওরা চাকরি করে ওখানে, ও আওয়ামী লীগের সমর্থক থাকলে ওকে চাকরি থেকে বের করে দেবেন আওয়ামী লীগের দোষর হলে, ঠিক আছে? না না, 5 তারিখে বের করেননি কেন? না, 5 তারিখের পরে তাদেরকে বের করেননি কেন? এখন একজন ধরে মব করে মৌকার পেছনে ঘুরছে। না, এগুলো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বলি আমাদেরকে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে অসম্মান করা হয়, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করছি ভাইকে, যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলছে জামাত দিল্লির এক্সটেনশন,
মনে হয় উত্তর দেয়নি, উত্তর দিবেন নাকি? তো দিয়েছি। না না, এটা আমি তো বলেছি যে আচ্ছা, আরেকবার একটু বলেন যে জামাত আসলে কি দিল্লির এক্সটেনশন নাকি? নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি বলেছি যে আমি একবার অ্যানালজি দিয়ে বলেছি যে আমাদের এনসিপির, জাস্ট একটু এইটুকু জাস্ট, আমি এটাই বলছি যে অতিরিক্ত না। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আহ্বায়ক সহ আমাদের এনসিপির পক্ষ থেকে জামাতের ৭১ প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে না না না, আমি ওই প্রশ্ন না, আমি বলছি না, তার প্রশ্নটা ছিল হচ্ছে জামাত এখন মনে করেন এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে জামাত দিল্লি এক্সটেনশন কিনা, এক্সটেনশন। এটা তো আমি এক্সটেনশন তো বলি না, আমি তো বলতে আপনাদের, আচ্ছা, আপনি ওই দলের, আপনি কি মনে করেন এটা সঠিক বলেছে বা ভুল বলেছে, এটা কি বলেছে আসলে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জামাতের ব্যাপারে ভাই তো একটা কম্প্রিহেন্সিভ প্রশ্ন করছিল একসাথে, যে সেই প্রশ্ন করার সেই পদ্ধতিতে এখন আপনারা জামাতের আমি সাথে ছোট করে কিভাবে প্রশ্ন করছি। অ্যালাইন করবেন। তা আমি বলছি যে জামাতের অনেক সমালোচনা, যে সমালোচনাগুলো থেকে আমার ফেরত আসার কোনো প্রয়োজন নাই জামাতের সাথে নির্বাচন জোট করার ক্ষেত্রে। আমরা জামাতের ব্যাপারে যে ক্রিটিক্যাল পজিশন, সেটা এনসিপির এখনো ক্রিটিক্যাল আচ্ছা, পজিশন আছে। আমি এখন এইটুকুই দিল্লির এক্সটেনশন নাসির পাটোয়ারি পাইলে জিজ্ঞেস করা যেত যে সে আসলে কোন তথ্যের ভিত্তিতে কি প্রেক্ষিতে বলেছে। আমি তো দিল্লির সাথে আপনাদের দলের নেতা আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন ভাই এটা কেন বললেন? না না, এটা আমার সাথে নাসির পাটোয়ারির এই বিষয়ে কথা হয় না। কথা আমি হয়নি। হইলে তো এটা জিজ্ঞেস করতে পারতাম। না, আপনি কি সমর্থন করেন কিনা এই বক্তব্য? আমি তো এটাই বলতেছি যে আমি আমার আচ্ছা, এই জানা মতে, বক্তব্য কি সমর্থন করেন? আমি যেটা বলতেছি আমার জানা মতে জামাতের সাথে দিল্লির কোনো সম্পর্ক আমি জানি না, এই জন্য আমি এটা না জেনে বলতে পারবো না। নাসির পাটোয়ারির কাছে কোনো তথ্য আছে কিনা তার মানে জামাত দিল্লির এক্সটেনশন না? আমার জানা মতে না। না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি সে কি লাহোরের মিথ্যা বলছে, extension? মিথ্যা বলছে অথবা না না, সমস্যা নাই না, এটা তো- আমি জাস্ট এখানে আমার জনাব শেষ, তারেক রহমান, আমি আমার আপনি উত্তর বলেন। পেয়েছি। জামাত দিল্লির এক্সটেনশন এটা বলেছিল, এবং এখন দিল্লির এক্সটেনশন এখনো আছে কি না তৌবা করেছে আমরা জানি না। তো এটা হলো একটা বিষয় গেল। আমার সমস্যাটা হলো যে বাংলাদেশের বিরোধিতাকারী, বাংলাদেশ চায়নি, এদেশে জন্মের বিরোধিতা করেছে এবং তারা স্ট্রংলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা মুক্তির জন্য যুদ্ধ করেছি, বিজয়ের জন্য যুদ্ধ করেছি, তারা আমাদের দেশের এই ভূখণ্ডের পরাজয়ের জন্য যুদ্ধ করেছে। ঠিক আছে, এই শক্তি আজকে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের অজুহাতে জনপ্রিয় হয়েছে, এবং গণ অভ্যুত্থানে তাদের অনেক বড় ভূমিকা না থাকার পরেও তারা হলো জনপ্রিয় হয়েছে। এখন যেটা হচ্ছে এনসিপি তার সাথে যাওয়াতে তারা মানসিকভাবে শক্তিশালী হচ্ছে, যে এই গণ অভ্যুত্থান তাদের গণ অভ্যুত্থান বিষয়টা এরকম। মূল স্টেক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বলা হয় যে 36 দিনে গণ অভ্যুত্থানের বিষয়ে একটা কেউ পক্ষে কেউ বিপক্ষে আমি যে কথাটা বলতে চাই, এই 36 দিনের যে আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে বিজয় হলো, এম আই পার্ট অফ দ্যাট? Yes, আমি দেখেছি। আপনি পার্ট অফ দ্যাট? তাহলে আপনি এই গল্প আমাকে শোনান কেন 36 দিনের গণ অভ্যুত্থান হয়েছে কি হয়েছে না? তাই আমি তো আগেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পার্ট ছিলাম, আমি এই 36 দিনের মধ্যেও আমি পার্ট ছিলাম, এবং এখানে গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছে, আমি তো রক্তাক্ত ট্যাঙ্কের সামনে হয়েছি। দেখেছি, তারেক ঠিক রহমানকে আছে, আমি কিন্তু ট্যাঙ্কের সামনে দেখেছি। র্যাবের মিডিয়া সেন্টারে 3 ফিট বাই 3 ফিট একটা গারদ আছে, 3 ফিট বাই 3 ফিট, জাস্ট এর ভিতরে থাকতে হয়, এর ভিতরে আপনাকে খাবার দেবে, এর ভিতরে আপনাকে ঘুমাতে হবে, 3 ফিট বাই 3 ফিট। আমি জাস্ট কোট করে বলতেছি, এইখানে র্যাবের ডিজে এসে আমাকে বলতেছে কেমন আছেন, আমি বলতেছি আলহামদুলিল্লাহ। তা আমি কেন আলহামদুলিল্লাহ বলতেছি, যে আমি বললাম যে আলহামদুলিল্লাহ কেন, আমি বললাম গত 3 ঘন্টা যাবত আমার গায়ে কেউ টাচ দেয়নি, এর আগে লাগাতার অত্যাচার চলতেছিল, এই 3 ঘন্টার জন্য আমি আলহামদুলিল্লাহ। উনি রেগে মেগে আমার নাক মুখ ঘুষায় টুষায়, এখন মানে এদিক দিয়ে রক্ত বের হলো, এদিক দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরে ক্ষান্ত হচ্ছে না, এরপরে মুখে একটা ঘুষি মারছে, দাঁতটা আমার ভেঙে গেছে, এখানে ওনার হাত ছিলে গেছে, হাত কেন ছিল, এবার গ্লাভস পরে এসে আবার ঘুষাঘুষি শুরু করছে, এবার দেয়ালে বাড়ি সব মারতে, র্যাবের DG? হ্যাঁ হ্যাঁ, এরপরে উনি ক্লান্ত হয়ে যায়, দেয়ালের সঙ্গে বাড়ি মারতেছে, তারপরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি আমরা জানি না। এখন আমি সেটাই বলতেছি যে এই 36 দিনের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে আমি আর পার্ট কিনা, খুসরু ভাই আর পার্ট কিনা, শিমুল বিশ্বাস ভাই পার্ট আমি কিনা, তারেক রহমানের সুলতান সাথে যোগ সালাউদ্দিন করতে চাই। টুকু ভাই পার্ট কিনা, আমি একটু যোগ করতে ঠিক চাই, সেটি আছে? হচ্ছে যে তারেক রহমান তো র্যাবের ডিজিটাকে পিটিয়েছে, আমাকেও পিটিয়েছে, ঠিক আছে। এনসিপির দুই না। নেতৃত্বে যারা আছে, আমার 2-3 জন ছাড়া আর একটি মুখকেও এই আচ্ছা, সেটা না, কোথাও না, 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 কোথাও না, পাইনি। আমি এখন তারেক রহমান, NCP শুনেন, আপনার কাছে আমার প্রশ্ন এরা কথা, সব আমার পুড়ে কথাটা এসে শেষ দুই বছর হয়নি। দখল করা। দেখেন আমি তারাই তো। না, না, এনসিপির নেতৃত্বে আমি- আছে এরকম কারে কারে পান না, একটু নাম বলেন তো। জনাব তারেক রহমান, আপনার কথা আমি বলি, নাহিদ, আমি একটু বলি, নাহিদ, সার্জিস, স্যার, হাসনাত, আমি একটু বলি। আর ওর নাম কি? না, 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 জনাব এই সাইদ চারটা তারেক নাম রহমান ছাড়া বলুক। কে প্রকাশ্যে কোথায় ছিল? আমি আচ্ছা, আমি আমি একটু- তো মাঠে ছিলাম, আমি আচ্ছা, দেখেছি। জনাব তারেক রহমান, বলেন, বলেন, আপনি please। কোথায় ছিলেন? বলেন আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি দেখিনি। আপনাকে আমাকে না দেখতে পারেন, না, 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 কিন্তু না, আমাদের না, পুরো না, জাতি দেখছে। কোথায় দেখছি আপনাকে? আমি আপনাকে পুরো আমি- সাভার আশুলিয়াতে যে 60-70 জন মানুষ মারা গেছে, আপনাকে- পুরো আন্দোলন আমার নেতৃত্বে আমি হয়েছে। আমি অ্যাজ এ রিপোর্টার আমি টোটালটা কভার করেছি। আমি তো এবং বললাম তো, আমার কথা still, শুনে still, আমি যত জনাব লাইভ খান, আপনি তারেক রহমানের কথা শুনতে চাই। আচ্ছা, মানে আমি আপনি একটু- যদি শোনেন, আমি আচ্ছা, যতগুলো তারেক ভাই, report sorry, cover তারেক করেছি, ভাই, আমি একটু আপনাদের বলি। তো আমি দেখিনি। তারেক ভাই, একটু sorry, দাঁড়ান। শোনেন, অনেক কিছু শোনেন, জানি। বাংলাদেশে এখন হাজার হাজার NCP মানুষ main আমাকে করছে, সুযোগ full দেন। stake হয়ে গেছে। না, না, এটা সাইদ খান all- এবং শান্ত, আপনারা একটু আচ্ছা, শান্ত হন, তারেক রহমানকে একটু sorry, বলতে দিন, ভাই, please। একটা response করি, তারেক please, রহমানকে 10 একটু বলতে দিন। একটু, একটু, তারেক তারেক রহমান রহমানকে- পরে বলেন। তারেক রহমানের বক্তব্যটা আচ্ছা, ঠিক শেষ আছে। করতে দিন, আপনারা দেখুন, বলবেন। আমি বলি, আশা করি তারেক না রহমান না, তখন শান্ত শুনেন, থাকবেন। আমি বলি এনসিপিতে যারা আছে সেটা হলো আসিফ মাহমুদ, কাদের, নাহিদ সহ যারা আছে, অবভিয়াসলি এই স্পার্কিংটা তারা করেছে,
মানে আমাদের এই বিশাল যে একটা মুভমেন্ট, এটাকে স্পার্কিং পয়েন্ট তারা ছিল। আমরা এটাতে অস্বীকার মানে আমি নিজে ব্যক্তিগতভাবে অস্বীকার করি না, ঠিক আছে। আমি তাদের এর পরবর্তী কার্যক্রম ক্ষমতাকে ব্যবহার করে যেই পচা পরিবেশ তৈরি করা, সেটার আমি সমালোচনা করছি, ঠিক আছে। এবং অনেকে এনসিপিতে আগে ছিল না, পরে এসে যুক্ত হয়েছে। একটা অদ্ভুত বিষয়, আপনার হলো এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট করেছিল যারা আপুকে নিয়ে, যে যারা আপু গণ অভ্যুত্থানে অংশ না নিলেও, ঠিক আছে, যেহেতু সে গণ অভ্যুত্থানের এই টিমের সঙ্গে এখন কাজ করছে, সেহেতু সে জুলাই যোদ্ধা বা জুলাইয়ের, মানে বিষয়টা হলো তাদের সঙ্গে থাকলে জুলাই যোদ্ধা না হলেও সে জুলাই যোদ্ধা হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন যারা আপু এখান থেকে বের হয়ে গেলেন, তখন ওই লোকটাই, ওই সেম এনসিপি নেতাই পোস্ট করছে যে যারা আপুর এনসিপিতে অবদান কি এবং তিনি কই থেকে আসে, তিনি গেলেই কি থাকলেই কি। আমি জাস্ট এই চিন্তার পার্থক্য আমি যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম, এই যে জামাত নামে স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরুদ্ধে শক্তি, এরা কখনোই কোনো একটা জোটের প্রধান হিসেবে ছিল না, এরা বাই প্রোডাক্ট হিসেবে ছিল, সাপ্লিমেন্ট হিসেবে ছিল, এরা কখনোই মেইন স্ট্রিম ছিল না। সেটা আওয়ামী লীগের সঙ্গে থাকলেও মেইন না, বিএনপির সঙ্গে থাকলেও মেইন না। এখন যেটা সমস্যা, জামাত হলো একটা মেইন ফোর্স হিসেবে আছে, যেখানে ইসলামী আন্দোলন বা এনসিপি তার আগে যুক্ত হয়েছে। এই যে মেইন ফোর্স হিসেবে থাকা এবং তাকে সহযোগিতা করছে যারা, কোনোভাবে যদি জামাত ক্ষমতায় আসে, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তি ক্ষমতায় আসে, তাহলে বিষয়টা এই জামাতকে ক্ষমতায় আনলো কারা? দেখেন, সাপ্লিমেন্ট হওয়ার সমস্যা না, কিন্তু মূল পেপার আর সাপ্লিমেন্ট পেপার কিন্তু এক জিনিস না। আমার প্রশ্ন হলো, জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে এনসিপিকে ওই দায় নিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণহত্যাকারী, ধর্ষণকারী, বাংলাদেশকে অস্বীকারকারী, সার্বভৌমত্বকে অস্বীকারী একটা গোষ্ঠীকে এনসিপি ক্ষমতায় আনতে কিছুটা মানে তেল নুন নাকড়ি যোগান দিয়েছে, এটাই আর কি। শান্ত বলতে চাই আমি তারেক রহমান, আপনার কাছে আরেকটা প্রশ্ন। জুলাই অভ্যুত্থানের আরেকজন অন্যতম সংগঠক এবং সমন্বয়কারী, সেটি হচ্ছেন মাহফুজ আলম, যিনি সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চেয়েছিলেন, যদি এখন নির্বাচন করছেন না। তিনি একটি ঘোষণা দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন নতুন চিন্তাধারা, নতুন ধারার একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলবেন। এটাকে আপনি কীভাবে দেখছেন মাহফুজ আলমের এই উদ্যোগকে? জি, মাহফুজ আলম আপনার হলো সম্ভবত ফরহাদ মাজহার ভাইয়ের অনুসারী, অথবা তারা একই টিমে একই কোরামে ফাংশন করে, ঠিক আছে। তো সে জায়গা থেকে তার ক্যারেক্টারটা আসলে বোঝা অনেক দায়। কখনো সে মানে এমনভাবে বলছে যে সে জামাতের বিরুদ্ধে, আবার কখনো এমনভাবে বলতেছে জামাতের পক্ষে, আবার কখনো মানে হলো বাম সংগঠনের পক্ষে। মানে ক্যারেক্টারটা এখনো মিস্ট্রিয়াস। তো এটা আর কি, তার বিষয়ে বলতে চাচ্ছি না। তবে সে ভালোর পথে থাকুক, এটা আমরা প্রত্যাশা করি। সে না, সবাই ভালোর পথে থাকুক, ভালো চেষ্টা